নজরুল সাহেব কথা শুনে চমকায় না। ছেলেকে দেখেই ভেবেছিল এমন কিছু হবে। নিজের ভাইদের দিকে তাকায় সে। ইলহানের বাবা ইরফানকে ডাকে। ইরফান ছাদে থাকায় তার মা আসে। ইলহানের মাকে চা নাস্তা দিতে বলা হয়, আর ইরফানকে ডাকতে বলা হয়। ইলহানের মা ঈদের জন্য যা বানিয়েছে তাই নিয়ে আসে, আর তার মেজোজাকে ইরফানকে ডেকে দিতে বলে। ইরফানের মা তাকে ডেকে দিয়ে প্রভার ঘরে গিয়ে ইউসাকে দেখতে এসেছে বলতে এই প্রেরণা হট্টগোল শুরু করে দিয়েছিল। প্রভা তাকে থামায়। ইরফান ছাদ থেকে নিচে নামতেই তার বড় কাকা বলে জায়েদকে বাড়ি ঘুরিয়ে দেখাতে। ইরফান অগত্যা জায়েদকে নিয়ে যায়, কিন্তু সে বাড়ি ঘুরিয়ে না দেখিয়ে সোজা ছাদে চলে যায়। কালকে রাতে সাজানো ছাদটা ওভাবেই পড়ে আছে। ইলহান মেঝেতে পাতা চাদরটায় দুপা ভাঁজ করে বসে আছে। ইরফান গিয়ে ভাইয়ের পাশে বসে। জায়েদকে দাঁড়িয়ে থাকতে দেখে ইলহান ভদ্রভাবেই বলল, চেয়ার এনে দেব। জায়েদ মাথা দুলায়, বিনা বাক্য ব্যয় করে মেঝেতে বসে পড়ে। ইলহানের দিকে তাকিয়ে বলে, না না, কোনো সমস্যা নেই, আমি মেঝেতে বসতে পারি। ইলহান জায়েদের দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমাকে চেনো? আপনি ঈশ্বর চাচাতো ভাই ইলহান সাখোয়াত। জায়েদের কথা শুনে ইলহান মুখ বিকৃত করে, যেন এই চাচাতো ভাই শব্দের সাথে তার শত্রুতা বিদ্যমান। তবুও কণ্ঠ স্বাভাবিক রেখেই বলে, আমরা সহজাত নই, তবু ইউসা আমার ছোট বোন আর আমি ওর ভাই। কথাটা মাথায় রেখো। ইলহানের কথা শুনে জায়েদ চুপ হয়ে যায়। সে ভুল স্থানে ভুল কথা বলে ফেলেছে। ইরফান জায়েদের দিকে তাকিয়ে মৃদু হাসে। জায়েদ ইলহানের হাতের দিকে তাকায়। হাত মুষ্টিবদ্ধ নয়, আবার খোলাও নয়, কিন্তু কাল রাতে প্রেরণার লিখে দেওয়া অনুপ্রভা নামটি দৃশ্যমান। ইলহানের হাতের দিকে তাকিয়ে জায়েদ জিজ্ঞাসা করে, ভাইয়া বোধ হয় বাবিকে অনেক ভালোবাসেন, তাই না? জায়েদের কথার আগাগোড়া কিছুই ইলহানের বোধগম্য হয় না। ইরফানও বুঝতে পারেনি। ইলহান জায়েদের দিকে তাকাতেই দেখল জায়েদ তার হাতের দিকে তাকিয়ে আছে। ইলহান নিজের অর্ধখোলা হাতটা পুরোপুরি মেলে ধরল। হাতের দিকে তাকিয়ে ইলহান হেসে দিল। তারপর হাসি মাখা মুখেই জায়েদের দিকে তাকিয়ে বলল, বউ হচ্ছে ভালোবাসার জিনিস, ভালো না বসে থাকা যায় নাকি? ইলহানের কথায় জায়েদ হাসে। তার মধ্যে আগের মতো সংকোচ বোধ নেই। ইলহান জায়েদের দিকে তাকিয়ে বলে, আমার বোনকে বিয়ে করতে চাইছ, যোগ্যতা কি তোমার? ইলহানের কথার মানে জায়েদ বুঝতে পারেনি। ইরফানের দিকে তাকাতেই ইরফান স্বাভাবিকভাবেই বলে, তোমার বায়োডাটা জানতে চাইছে। জায়েদ বুঝতে পেরেই বলে, নাম জাহিদ আসিফ, বাবা আসিফ চৌধুরী, মা মরহুম আয়শা বেগম। একটা সরকারি হসপিটালে চাকরি করছি 4 বছর যাবৎ। পার্মানেন্ট চাকরি, তাই বউ পালতে সমস্যা হবে না। জায়েদের বলা কথাগুলো শুনে ইলহানের মনে হলো যোগ্য পাত্রের কাছেই তার বোন যাবে বোধ হয়, কিন্তু এত সহজে তো আর সে মেনে নেবে না। তাই গম্ভীর স্বরেই বলে, সব ঠিকঠাক, কিন্তু আমার শ্বশুরের বংশটাই ভেজাল আছে। জাহেলের বংশে বোন বিয়ে দিতে আমি রাজি না। ইলহানের কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ঠাট্টা করছে, তাই জায়েদ অভিমান করে না। ইরফান ভাইয়ের মশকরা শুনে হেসে দেয়। খানিকক্ষণ গল্প করার পর তিনজন নিচে চলে যায়। আসিফ সাহেব নিজের পরিবার সম্পর্কে বহুত কিছু বলেছে নজরুল সাহেবকে। তার ভাইরা সেগুলো শুনে রাজি হয়েছে, কিন্তু নজরুল সাহেবের পুরো পূর্ব পরিচিত বলে যে বিনা বাক্য ব্যয় মেয়েকে অন্যের হাতে তুলে দিবে এমন তো নয়। নজরুল সাহেবের বড় ভাই আসিফ সাহেবের থেকে সময় চেয়ে নেয়। আসিফ সাহেব হেসে বললেন, ডাক্তারদের হাতে সময়ের বড্ড অভাব হয়, তাই একটু তাড়াতাড়ি করবেন। সকলেই মাথা দুলিয়ে হ্যাঁ জানালেন। সিঁড়ি থেকে ইলহানের গলা শোনা গেল, সারা জীবন তো টাকা রোজগার করবি না আঙ্কেল, কিছুদিন নিজের ছেলেকে সময় দিন। সিঁড়ি থেকে নেমে সকলের সামনে গেল ইলহান। জায়েদ নিজের বাবার পাশে দাঁড়ালো। জায়েদের কাঁধে হাত রেখে আসিফ সাহেব বলল, একটাই তো ছেলে আমার, তার জন্য জীবন উৎসর্গ করতে রাজি আছি। সময় তো নেহাতি তুচ্ছ জিনিস। আসিফ সাহেবের কথা শুনে মুচকি হাসে ইলহান। হাসতে হাসতেই বলে, সময় সবচেয়ে মূল্যবান সম্পদ আঙ্কেল, সহস্র কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। খুব ভালো কথা বলতে জানো। তা আজকাল কি করছো? নৌবাহিনীতে আছে,
বেশ টাকা কামাই, দিব্যি সংসার চলে যায়। ইলহানের কথায় উপস্থিত সবাই হেসে দেয়। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আসিফ সাহেবরা চলে গিয়েছিল। ইলহান আর ইরফান ওপরে চলে যায়। সিঁড়ি দিয়ে ওঠার পর প্রথম রুমটা হলো ইলহানের। রুমে ঢুকেই দেখতে পায় সবাই বসে আছে। প্রভা জিজ্ঞাসা করে, ইউসাকে পাঠাবো। ইলহান জবাব না দিয়ে নিজের বিছানায় জায়গা কিছুটা ফাঁকা পেয়ে বসে পড়ে। পাশে তার মা চাচিরা বসে আছে। ইউসারা সোফায় বসে আছে। ইরফান গিয়ে নিজের ভাইয়ের পাশে দাঁড়িয়ে বলল, ওরা চলে গেছে, আবার গেছে তারিখ জানতে চেয়ে গেছে। ইরফানের কথা শুনে সবাই চমকায়। প্রেরণা উত্তেজিত হয়ে বলে, মেয়ে দেখতে এসে মেয়ে না দেখে চলে গেল, কেমন কিপ্টে লোক দেখছো। যতই মেয়ে ছেলেকে চিনুক, আমরা তো আর চিনি না। ইরফান বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, কিপটা কি করে হলো? মেয়ে দেখে টাকা দিতে হয় জানো না? মেয়ে দেখেনি, টাকাও দেয়নি, এটা কিপটামি নয় বলো, বলো না। প্রেরণার কথা শুনে প্রভাত চোখ রাঙায়। আর কেউ উত্তর দেয় না। ইরফান একে একে সবকিছু খোলাসা করেই বলল। মেহেরিন কিছু বলতে যাবে তখনই ইউসার মা বলে, তোর আব্বা চাচারা কি বলল ইরফান? দেখে তো মনে হলো রাজি, সময় চেয়েছে। ইরফানের কথা শুনে ইলহানের মা বলল, এভাবে কেউ মেয়ে বিয়ে দেয় নাকি? ইলহান তার মার কথা শুনেই বলল, খালি ওনাদের মত থাকলে হবে না তো মা, যার বিয়ে তারও তো মত থাকতে হবে। ইলহানের কথা শুনে সবাই ইউসার দিকে তাকায়। আকস্মিক ঘটনায় ইউসা চমকে যায়। লজ্জায় মাথা নত করে সে। ইউসাকে লজ্জা পেতে দেখে ইলহান সশব্দে হেসে বলে, তোমার মেয়ে পটে গেছে মেজমা, বিয়ের তোড়জোড় শুরু করে দাও। ইলহানের কথা শুনে ইউসা আরো লজ্জা পায়। ইউসার লজ্জাকে দোটানায় পরিণত করতে প্রেরণা বলে, এই ইউসা, তুই আবার ওই ডাক্তারের সাথে প্রেম ট্রেম করতিস না তো? সবাই তোর মতো নাকি? ইউসাকে জবাব না দিতে দিয়ে ইরফান এই কথাটা বলে ওঠে। মেহেরিন ইরফানের দিকে বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, প্রেরণা কবে প্রেম করলো ভাইয়া? ইউসাকে করা প্রশ্নের জবাবে সবাই যতটা কৌতূহলী ছিল, মেহেরিনের করা প্রশ্নে তার চেয়েও বেশি উৎকণ্ঠা সৃষ্টি হয় সবার ভেতর। ইলহান কি বলবে খুঁজে পায় না, তবুও পরিবেশ শান্ত করতেই বলে, আমি বলতে চাইছি, সবাই প্রেরণার মতো উল্টোপাল্টা চিন্তা করে না। কথা বলে দাঁড়ায় না ইরফান, নিজের ঘরে চলে যায়। নিঃশব্দে সন্ধ্যা নেমে এলেই আকাশের রং পাল্টে যায় ধীরে ধীরে। নীল থেকে রক্তিম, তারপর গাঢ় বেগুনি আভায় ঢেকে যায় চারিদিক। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ে। ইলহান বাইরে গিয়েছিল ইরফানের সাথে। বাড়ি পৌঁছাতে রাত হয়ে যায় তার। নিজের ঘরে প্রবেশ করতেই দেখে প্রভা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। প্রভার মাথায় ইলহানের নৌবাহিনীর টুপি। ইলহান ধীর পায়ে নিজের বিছানায় বসতে বসতেই বলে, আয়নায় কি দেখছিস? ইলহানের কথা শুনে প্রভা পিছু ফিরে তাকায় না। আয়নায় থাকা প্রতিবিম্বে ইলহানকে দেখে বলে, আয়নায় মানুষ কি দেখে? নিজেকেই দেখছি। ইলহান আয়নার দিকে তাকিয়ে প্রভাকে ব্যঙ্গ করে বলে। পেতনির আবার আয়না দেখে নাকি? ইলহানের কথা শুনে প্রভা তার দিকে চোখ ঘুরিয়ে তাকালো। মুখভঙ্গি এমন যেন একটা কথা বললেই বিস্ফোরণ ঘটবে। প্রভা চোখে বিরক্তির রেশ নিয়েই বলল, আপনি শখ করে পেতনি বিয়ে করলেন কেন শুনি? ভূতে তাড়া করেছিলাম সেজন্য। ইলহানের কথায় প্রভা পাত্তা দেয় না। আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে টুপি পরা অবস্থায় নিজেকে দেখতে লাগলো। হুট করেই ইলহান পেছন থেকে বলে উঠল, এই হলো, সমুদ্র দেখতে যাবে? প্রভা পিছু ফিরে তাকায়, কিন্তু জবাব না দিয়ে মাথা নাড়িয়ে না জানায়। ইলহান আবারও বলে, তাহলে কি পাহাড় দেখতে যাবে? প্রভা এবারও কিছু বলে না, মাথা তুলায়। ইলহান বিরক্তি নিয়েই বলে, না গেলে নাই। এ কথা বলে নিজের ফোনে মনোনিবেশ করতেই প্রভা তার পায়ের কাছে এসে বসলো। টুপিটা মাথা থেকে নামিয়ে হাতে রেখে শান্ত স্বরেই বলল, আমায় তাজমহল দেখাতে নিয়ে যাবেন? ইলহান মাথা উঁচু করে প্রভার দিকে ভ্রুকুচকে তাকায়। চোখ দুটো ছোট করে জিজ্ঞাসা করলো, দুনিয়ায় এত জিনিস থাকতে তাজমহল কেন? শাহজাহানের প্রেমের সাক্ষী হতে। প্রভার স্বাভাবিক স্বীকারোক্তি শুনে অবাক হয় ইলহান। গম্ভীর স্বরেই বলে, আমি বেটা বউয়ের ভালোবাসার অভাবে শুকায় যাচ্ছে,
আর এনার পরপুরুষের পেরেত দেখার শখ হয়েছে। প্রভা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে। নিয়ে যাবেন কিনা বলেন। আমি কোনো পেতনির সাথে ঘুরতে চাই না। ইলহানের কথায় প্রভার মুখপেশি শক্ত হলো, কণ্ঠে ক্ষোভ নিয়ে বলল। আমি পেতনি হলে আপনি পিশাচ। কথাটা বলে বিছানা ছেড়ে উঠে যায় প্রভা। ইলহান বলে। নিজের স্বামীকে পিশাচ বলিস, লজ্জা লাগে না? নিজের বউকে পেতনি বলতে আপনার লজ্জা লাগে না? আমি পেতনি বলিনি, পত্নী বলেছে। ইলহানের শান্ত স্বরে বলা কথাটা শুনে মুখ ভেঙচি কেটে প্রভা বলে। মিথ্যুক। ইলহান বুঝেছে প্রভা রেগে গেছে, রাগ বাড়ানোর জন্য বলল। তোর বাপ মিথ্যুক, জাহেলের পেটে জাহেলি হয়। ইলহানের কথায় প্রভার ক্ষোভ বেড়ে গেল, তেজি স্বরে বলল। আপনি জাহিল। তোরা কথাটা শেষ করতে পারে না ইলহান, তার আগেই প্রভা নিজের হাতে থাকা টুপিটা ইলহানের দিকে ছুঁড়ে মারে। হাত বরাবর টুপির অংশ, শক্ত অংশ লাগায় বেশ ব্যথা পেয়েছে সে। ব্যথা পাওয়া স্থানে অন্য হাত দিয়ে ডলতে থাকে ইলহান। প্রভা ছুটে ইলহানের কাছে আসে, ইলহানের হাত ধরে জিজ্ঞাসা করে। বেশি ব্যথা পেয়েছেন? ইলহান একটানে হাত ছাড়িয়ে নেয়। প্রভা দেখার জন্য জোর করলেও হাত বাড়ায় না, এতে প্রভা বেশ খানিকটা রেগে যায়। ইলহানের অন্য হাতে সজোরে এক চিমটি দিয়ে দৌড়ে ঘর ছাড়ে। ইলহান বিছানায় বসা অবস্থায় চিৎকার করে বলে। প্রভার বাচ্চা, আজকে ঘরে আয় তুই, তোর হাড় কুড়া করবো, দেখে নিস। ইলহানের কথায় পিছু ফিরে না প্রভা, সোজা নিজের বড় মামির ঘরে চলে আসে। যেহেতু রাত, তাই সবাই যার যার ঘরে গিয়েছে। প্রভা বড় মামার বাড়িতে নেই, তাই প্রভা মামির ঘরে চলে এসেছে। প্রভার মামি বিছানায় শুয়েছিল। প্রভা বিছানার পাশে গিয়ে বলে। মামি, আজ আমি তোমার কাছে ঘুমাই। প্রভার কথায় শোয়া থেকে উঠে যায় সে, বিছানায় বসার জন্য ইশারা করে প্রভাকে। প্রভা বিছানায় বসে। যেহেতু দৌড়ে এসেছে তাই হাঁপাচ্ছে প্রভা। প্রভার মামি শান্ত স্বরেই জিজ্ঞাসা করে। কি হয়েছে? ইলহান কিছু বলেছে? প্রভা মাথা নাড়ায়, তারপর বলে। তোমার সাথে ঘুমালে কি তোমার খুব অসুবিধা হবে? প্রভার কথা শুনে মামি হেসে বলে। প্রভাকে নিজের কোলে মাথা রাখতে বলে। প্রভা মাথা রাখতেই মামি বলে। মায়ের কাছে মেয়ে থাকলে মায়ের কষ্ট কি করে হবে? তুই আমায় খুব পর ভাবিস, তাই না প্রভা? পর না ভাবলে এতদিনও একবার হলেও তো মা বলে ডাকতিস। নিজের মামির মুখের কথা শুনে চমকায় প্রভা। শোয়া অবস্থাতেই অবাক কণ্ঠে বলে। আমি তো ভাবতাম তুমি আম্মু ডাকলে রাগ করবে, তাই তো কোনোদিন বলিনি। প্রভার কথায় মামি এক গাল হেসে দিয়ে বলে। মেয়েরা মা বলে ডাকলে মায়েরা রাগ করে, এ কথা তোকে কে বললো? প্রভার চোখ দুটো খুশিতে ঝলমল করে উঠল। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা দৃশ্যমান হলো। প্রভার মামি খানিকক্ষণ চুপ থেকেই বলল। ইলহান কি নিয়ে বকেছে? প্রভা মাথা নাড়ায়, যার অর্থ ইলহান কিছু বলেনি, কিন্তু নিজের সন্তান কেমন তা তো একজন মা ভালো মতোই জানে। প্রভার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তার মামি বলে। আমার ইলহানটা বেশ পাজি জানিস, আর পাজি হবেই বা না কেন? তোর মামা কোনো দিন তার ছেলেকে একটা ধমক পর্যন্ত দেননি। এইবার স্কুলের ফ্যান ভেঙে ফেলেছিল। সেই বোকা ইলহানকে না দিয়ে আমায় কত কথাই না শোনালো। নিজের মামির মুখের দিকে তাকিয়ে প্রভা বলে। ইলহান ভাই ছোট থেকে খুব বদমাইশ ছিল, তাই না? প্রভার কথা শুনে তার মামি হাসতে হাসতেই বলে। শুধু বজ্জাত ছিল। একবার তোর জ্বরের খবর শুনি রাত 12টায় বাড়ি থেকে বেরিয়ে গেল ইরফানকে নিয়ে। ইরফান তো ভাইয়ের নেওটা, কোনো কথা না বাড়িয়েই পিছু হাঁটা দিয়েছিল। সেদিন তোর আব্বা কি যে রেগেছিল! যাই বলিস, আমার ছেলেটা তোকে বড্ড ভালোবাসে। যেদিন তোর আব্বা বলেছিল আমার বাড়িতে মেয়ে বিয়ে দিবে না, সেদিন বাড়ি এসে কি কান্নাটাই না করেছিল। মামির কথায় প্রভা চমকায়, চোখে একরাশ অবিশ্বাস্যতা নিয়ে জিজ্ঞাসা করে। ইলহান ভাই আমার জন্য কেঁদেছে? প্রভার মামি মৃদু হাসে, মাথা দুলিয়ে বলে। শুধু কেঁদেছিল নাকি, সারা রাত তোর মামার পায়ে কেসে বসেছিল, আর একটু পর পর বলেছিল
আব্বু, প্রভাকে এনে দাও না। কথা দিচ্ছি এই জন্মেও তোমার কাছে আর কিছুই আবদার করব না। কথাটা বলেই সশব্দে হেসে দেয় প্রভা আর মামি। কিছু সময় পর হাসি থামিয়ে মামি বলে, আমার ইলহানের বড্ড জেদ রে প্রভা, একটু দেখে শুনে রাখিস, মা হলে কিন্তু আর সময় পাবি না। মামির কথায় লজ্জা পায় প্রভা। দুই শাশুড়ি বউ মিলে বেশ খানিকক্ষণ গল্প করে। ঘণ্টাখানেক পর প্রভা ঘরে পা রাখতেই দেখে ইলহান ফোন দেখছে। প্রভা ধীর পায়ে এসে লাইটটা অফ করে দেয়। জানালায় পর্দা না দেওয়ার কারণে হালকা চাঁদের আলো ঘরে আলোকিত করে রেখেছে। ইলহান হাতের ফোনটা রেখে পাশ ফিরে শুয়ে পড়ে। প্রভা এসে অপর পাশে বসে। ইলহানের গায়ের উপরে দেওয়া কাঁথাটা নিজের ওপরে দিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে। ইলহান টেনে প্রভার পায়ের ওপর থেকে কাঁথাটা সরিয়ে নেয়। প্রভা বিরক্ত হয় কিন্তু কিছু বলে না, আবার টেনে নিজের পায়ের ওপর দেয়। ইলহান কোনো কথা না বলেই অপর পাশ ফিরে শুয়েছিল। প্রভা ইলহানের কানের কাছে ঝুঁকে বলে, রাগ করেছেন? ইলহান কথা শুনে কিঞ্চিত পরিমাণেও নড়ে না, সেভাবেই শুয়ে থাকে। প্রভা ইলহানের কাঁধে আলতো করে হাত রাখে। ইলহান দুবার সরিয়ে দেয়, তৃতীয়বার আর সরায় না। প্রভা ইলহানের কানে ফিসফিস করেই বলে, সরি, আর জীবনেও এমন করব না। ইলহান প্রত্যুত্তর করে না। প্রভা ইলহানের হাতে হালকা সুড়সুড়ি দেয়। ইলহান খানিকটা নড়ে ওঠে। প্রভা ইলহানের কানের কাছ থেকে মুখ সরিয়ে নিয়ে বেশ ভঙ্গিমা করেই বলে, আব্বু, প্রভাকে এনে দাও না। কথা দিচ্ছি এই জন্মে তোমার কাছে আর কিচ্ছু আবদার করব না। প্রভার মুখে এ কথা শুনে ইলহান চমকায়, তড়িতে পেছনে ফেরে। বিস্ময় নিয়ে প্রভাকে জিজ্ঞাসা করে। তোকে সব কে বলেছে? প্রভা মৃদু হাসে, ঠিকভাবে বসে বলে, আপনাকে কেন বলবো? আম্মু বলেছে। প্রভা মাথা দুলিয়ে হ্যাঁ বলে। ইলহান আর কিছু বলে না। শোয়া অবস্থায় ঘরের ছাদের দিকে চেয়ে আছে। ইলহানের দিকে প্রভা কিছুটা এগিয়ে এসে মুচকি হেসে ডাকে, ইলহান ভাই। বলে। প্রভার মুখে ভাই শুনে ইলহান রেগে যায়। প্রভার মুখের দিকে তাকিয়ে বলে, জি নানি। ইলহানের মুখে নানি শুনে প্রভা হতবাক হয়ে যায়। গম্ভীর স্বরে বলে, আমি আপনার নানি? আমি তোর ভাই। ইলহানকেও যাও কিছু বলবে কিন্তু কাট কাট গলা শুনে বলতে পারল না। কণ্ঠের তেজ কমিয়ে অভিমানী সুরে বলে, আপনার সাথে আমি কথাই বলবো না, জান। না বললে নাই। প্রভা মুখ ভেঙায়। খানিকক্ষণ চুপ থেকে ইলহানের কাজ ঝাঁকিয়ে বলে, শুনুন না। ইলহান বিরক্তি নিয়ে চোখ খুলে জিজ্ঞাসা করে, কি সমস্যা? প্রভা দীর্ঘ অপেক্ষার পর ভাঙা ভাঙা স্বরেই জিজ্ঞাসা করে, আমায় ভালোবাসেন? প্রভার প্রশ্ন শুনে ইলহান বিরক্ত হয় না, বরং ঠোঁট প্রসারিত করেই বলে, না, করিম চাচার নানি আছে না, তারে ভালোবাসি। প্রভা ভুরু কুচকায়, দাঁতে দাঁত পিষে বলে, অসভ্য। তুই ইতর? ইলহানের কথায় প্রভার আরো জোর গলায় বলে, আপনি বানর। আর তুই আমার বউ। ইলহানের কথা শুনে প্রভা হেসে দেয়। ইলহানও হাসে। সেই রাতে আর ঝগড়া করেনি দুজনে। পরদিন সকালে নাস্তার সময় ইলহানের বাবা জানান ইউসার বিয়ের জন্য তারা রাজি হয়ে গেছে। ইলহান নিজের বাবাকে বলে, বিয়েটা বেশি জলদি হয়ে যাচ্ছে না আব্বু? ইলহানের কথা শুনে তারা ছোট চাচা বলে, ছেলে ভালো, মা নেই, একটা ভাই বোন নেই জাহিদের। ইউসাও যখন ডাক্তারি পড়ছে, এর চেয়ে ভালো সম্বন্ধ কি হয়? সবাই সবার ব্যস্ততা বুঝতে পারবে, ঝামেলা হবে না। নিজের কাকার কথা শুনে কেউ আর কিছু বলতে পারল না। আর নুরুল সাহেবের পরিচিত, তাই আর কথা বাড়ানোর প্রয়োজন মনে করে না কেউ। 4 দিন পর বিয়ে, তাই তাদের হাতে বহু কাজ আছে। আজকে শপিং করতে যাবে সবাই, আর ডেকোরেশনের কাজ কালকে ঠিক করা হবে। মুরসালিন চৌধুরীকে ফোন করা হয়েছে, যেহেতু তিনি জাহাজে যায় নাই তাই তার আসতে অসুবিধা হবে না। প্রেরণা আর তার মা কালকে বাসায় যায়নি, তাই মুরসালিন সাহেবকেও সরাসরি শেখ বাড়িতে আসতে বলা হয়েছে। নাস্তা শেষ হলেই সবাই তৈরি হয়ে নেয়। প্রভার বিয়ের শপিং যেখানে করেছিল সেখানেই যাওয়া হবে। শহরের সকাল 9টা যেন এক রঙিন কোলাহলের উৎস। ফ্ল্যাট বাড়ির জানালাগুলো দিয়ে ঢুকে পড়ে সূর্যের সোনালি আলো, দেওয়ালের ওপর ফেলে এক নরম ছায়া। নিচের রাস্তায় তখন শুরু হয়ে যায় জীবনযুদ্ধের যাত্রা। কিন্তু এখন তো ঈদের ছুটি,
তাই সকলে যার যার গন্তব্যে চলে গিয়েছে। রাস্তাঘাট একদম শুনশান, দোকানগুলোও বন্ধ। প্রভার বিয়ের শপিং যেখানে করা হয়েছিল সেখানেই যাওয়া হবে। ইলহানের পূর্ব পরিচিত, তাই আগেই কল করে জেনে নিয়েছে দোকান খোলা কিনা। ইলহান যেই গাড়ি চালাচ্ছে সেটাই প্রভা, ইউসা, প্রেরণা, মেহেরিন বসেছে। বড়রা অন্য গাড়িতে। ইরফান বাইক নিয়ে গেছে। ঘণ্টা খানেকের ব্যবধানে গাড়িটি সুদীর্ঘ 5 তলা একটি মলের সামনে এসে গাড়ি থামায়। একে একে সকলে শপিং মলের ভেতরে প্রবেশ করে। দোতলায় ব্রাইডাল সেকশন, তাই সকলে দোতলায় যায়। ইউসার বিয়ের জন্য লেহেঙ্গা দেখছে সকলে। ইলহান আর প্রভাকে দেখে একজন জিজ্ঞাসা করলো, কি দেখাবো স্যার? লোকটির কথা শুনে প্রভা বলে, সালোয়ার কামিজ। ইলহান লোকটাকে ইশারায় সালোয়ার কামিজ দেখাতে বলে। লোকটি মৃদু হেসে বলে, আপনাদের মতের মিল হয়ে গেছে তাহলে। লোকটির কথা ইলহানের বোধগম্য হয় না প্রথমে, পরক্ষণেই মনে পড়ে বিয়ের শাড়ি কেনার সময় উনি ছিলেন। কি ঝামেলাটাই না করেছিল দুজনে। ইলহান হেসে জবাব দেয়, কি আর করবো ভাই বলুন, একটাই ঘর, তো বউয়ের দখলে। কথা না শুনলে তো ঘরে আর ঠাঁই মিলবে না। ইলহানের কথা শুনে লোকটা হাসে। প্রভা ইলহানকে চোখ রাঙায়, কিন্তু সে পাত্তা দেয় না। একটা চেয়ারে বসে জামা দেখাতে বলে। প্রভাও বসে পড়ে। একের পর এক জামা দেখার পর প্রভা একটা নীল রঙের জামা পছন্দ করে। প্রভা জামাটা প্যাকিং করতে বললে ইলহান সাথে একটা সাদা রঙের জামা ধরিয়ে দেয় দোকানের লোকটার হাতে। লোকটা প্যাকিং করার জন্য জামা দুটো নিয়ে যায়। প্রভা ইলহানের দিকে তাকিয়ে বলে, দুটো নিচ্ছ কেন? বাসায় নতুন জামা আছে, একটা হলেই চলবে আমার। নিজের পছন্দের দাম দর সেখানে কয়দিন আমার পছন্দ চলবে? খবর জেনে দেখব আলমারিতে নীল রং ছাড়া কোনো জামা নেই। খানিকটা গম্ভীর মুখেই কথাটা বলে ইলহান। প্রভা ইলহানের কথার মানে বুঝছে, কিন্তু সেটা ইলহানকে বুঝতে না দিয়েই বলে, আমি নিজের পছন্দসই নিয়েছিলাম, তুমি তো বাড়তি জামা কিনে দিলে। ইলহান চেয়ার থেকে উঠে গেল। দোকানের লোকটা তার হাতে ব্যাগ ধরিয়ে দিল। ব্যাগ হাতে নিয়ে ইলহান প্রভার মুখের দিকে তাকিয়ে বলে, তোকে কে দিল? প্রভা কথার মানে বুঝতে পারেনি, কিছু বলতে যাবে তার আগেই ইলহান বলে, আমি আমার বউকে দিয়েছি, তোর সমস্যা থাকলে আমার কি? কথা শেষ হতেই ইলহান অন্যদিকে পা বাড়ায়। প্রভা জানে এই ঘাটতারা লোককে বলে কোনো লাভ নেই, তাই কথা না বাড়িয়েই ইলহানের পিছু হাঁটা ধরে। একে একে বাড়ির সকলের শপিং করা শেষ হয়। বাড়ি আসতে বিকেল হয়। সন্ধ্যার দিকে নুরুল সাহেব ফোনে ডাক্তার আসিফের কল আসে। কথা বলার পর তার মনটা বিষণ্ণ হয়ে যায়। বাড়ির সকলকে বসার ঘরে ডেকে বলে, বিয়ের কোনো অনুষ্ঠান করা হবে না। এ কথা শোনা মাত্রই বাড়িতে তোলপাড় শুরু হয়ে যায়। আসলে আসিফ সাহেবের কোনো ভাই বোন নেই, আর না জায়েদের কোনো মামা খালা রয়েছে। যে কজনকে বিয়েতে আমন্ত্রণ করা হয়েছে তারা সকলেই বন্ধু মানুষ, আর মেয়ে লোক ছাড়া তো আর অনুষ্ঠান সম্ভব নয়। এই জন্য বাধ্য হয়ে আসিফ সাহেবকে এ কাজ করতে হচ্ছে। কিন্তু শেখ বাড়িতে তো আর মানুষের অভাব নেই, তাই সকলেই এমনভাবে বিয়ে সম্পন্ন করতে নারাজ। ছেলের বাড়ি কোনো অনুষ্ঠান না হলেও মেয়ের বাড়ির গায়ে হলুদ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। আর তারপর দিন বিয়ে। বউ ভাতের কোনো আয়োজন করা হবে না। সন্ধ্যার পর সকলেই কাজে ব্যস্ত। মুরসালিন সাহেব আসবেন আজকে, কিন্তু তার কোনো পোশাক আনা হয়নি, তাই প্রেরণাকে বাড়ি পাঠানো হবে। ইলহান ব্যস্ত, তাই ইরফানের সাথেই যাবে। দিন হলে হয়তো একা যেতে পারত, কিন্তু রাত বলে মেয়েকে একা ছাড়তে চান না প্রেরণার মা। ইরফান বাইরে বাইকের সামনে দাঁড়িয়েছিল। প্রেরণা আসতেই বাইকে চড়ে বসলো। প্রেরণা পেছনে বসলো, কিন্তু ইরফানকে না ধরে বাইকের পেছনে ধরে বসলো। ইরফান পেছনে তাকিয়ে বলল, ধরে বসতে হয় জানিস না? আমি ধরলে কিন্তু আর আজীবনেও ছাড়বো না। প্রেরণা বেশি সিরিয়াসভাবে বললেও ইরফান প্রেরণার কথায় কান দেয় না। বাইক স্টার্ট দিতে দিতেই বলে, এক অ্যাক্সিডেন্ট করলে মাথা থেকে প্রেমের ভূত বেরিয়ে যাবে। প্রেরণা। ইরফান বাইক স্টার্ট দিয়ে কিছু দূর যাওয়ার পর বলে ওঠে, ইরফান ভাই চাঁদে যাবেন? প্রথমে রাস্তার দিকে মনোযোগ থাকায় ইরফান কথাটা বুঝতে পারেনি, তাই জিজ্ঞাসা করে, কি বললি? বলছিলাম আমি আর আপনি চাঁদে গিয়ে ঘুরে আসি। দুনিয়ায় আর শান্তি লাগছে না, সবাই বিয়ে করে নিচ্ছে। শেষ কথাটা বেশ আক্ষেপের সাথেই বলেছে প্রেরণা, কিন্তু ইরফান বিদ্রুপ করেই বলল, তুইও করে নে।
আপনি রাজি থাকলে তো করেই নিতাম। প্রেরণার কথায় ইরফান কিচ্ছু জবাব দেয় না। প্রেরণা তাকে চুপ থাকতে দেখেই বলে, জানি আপনি এখন বিয়ে করবেন না, তাই তো চাঁদে যাওয়ার প্ল্যান করলাম। বুদ্ধিটা ভালো না বলো? প্রভার ঠোঁটের কোণে হাসি, মনটা বেশ খুশি খুশি লাগছে তার। আনন্দে জল ঢালতে ইরফান বলে, তোকে রকেট ভাড়া কে দিবে? কেন? আপনি। আমার মানিব্যাগে সিগারেট খাওয়ার টাকাও তুই পাবি কিনা সন্দেহ। আপনি সিগারেট খান? প্রেরণার কণ্ঠে কৌতূহল। যদিও ইরফান সিগারেট খায় না, তবুও জবাব দিয়ে সংকোচে পড়ে যায়। ধীরে স্বরে উত্তর দেয়। না। ইরফানের জবাবে সন্তুষ্ট হয় না প্রেরণা, গম্ভীর স্বরেই বলে, তাহলে বললেন যে? উদাহরণ দিলাম। প্রেরণার কথার প্রত্যুত্তরে কিছু বলার আগে ইরফান বলে, আর একটা কথা বলে বাইক থেকে ফেলে দেব, চুপচাপ বসে থাক। প্রেরণা আর কথা বলার সাহস পায় না। কিছু সময় পর বাইক এসে চৌধুরী বাড়ির সামনে থামে। প্রেরণা বাইক থেকে নেমে ইরফানকে ভেতরে যেতে বলে। যেহেতু বাড়িতে আর কেউ নেই তাই ইরফান ভেতরে যায় না, প্রেরণা একাই চলে যায়। ইরফান বাইরে দাঁড়িয়েছিল। প্রেরণা নিজের কাছে থাকা চাবিটা দিয়ে দরজা খোলে। ঘরে গিয়ে নিজের মাকে ফোন দেয়। প্রেরণার মা তাকে বলে দেয় কি কি আনতে হবে। প্রেরণা একের পর এক সব ব্যাগে রাখে। সব গুছিয়ে নিয়ে ঘর তালা দিয়ে বের হয়ে যায়। বাইরে এসে দেখে ইরফান পায়চারি করছে। প্রেরণার কাছে এসে জিজ্ঞাসা করে, কি করছিলেন এতক্ষণ? প্রেরণাকে দেখে ইরফান বাইকে চড়ে বলে, মশার সাথে গল্প করছিলাম। প্রেরণা বোঝে যে এতক্ষণে মশার তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার কথা। প্রেরণা বাইকের পেছনে বসে, তার কোলে ব্যাগ রয়েছে এখন। ইরফান বাইক স্টার্ট দিতেই প্রেরণা দুষ্টু হেসে বলে, দেখেছেন ইরফান ভাই, আপনি এতটাই সুন্দর যে মশারাও আপনার সাথে ফ্ল্যাট করতে চায়। প্রেরণার আজগুবি কথার উত্তর জানা নেই ইরফানের, তাই না চাইতেই তার মুখ দিয়ে গর্দব শব্দটা বেরিয়ে আসে। কিন্তু শব্দটি প্রেরণা কানে পৌঁছায়নি। সারা রাস্তায় আরও বহুত কথা বলেছে প্রেরণা। ইরফান কিছুই জবাব দিয়েছে, কিছু উপেক্ষা করে গেছে। বাড়ি পৌঁছাতেই ইলহানের ঘরের দিকে দৌড় দেয় প্রেরণা। ইরফান ফুপুর হাতে ব্যাগটা বুঝিয়ে দিয়ে তারপর ইলহানের ঘরে যায়। শেখ বাড়ির সবচেয়ে বড় ঘরটা ইলহানের, তাই গল্পের আসর তার ঘরে বসার ঘরের চেয়ে বেশি তার ঘরেই বসে। ঘরের বিছানায় বসে আছে ইলহান আর প্রভা, আর দুজনের বসার সোফায় ইউষা, মেহরিন আর প্রেরণা বসে আছে। সব সময়ই তারা সোফা দখল করে নেয়। সোফায় জায়গা না পেয়ে ইরফান বিছানায় বসে পড়ে। প্রেরণা বিশাল উৎকণ্ঠা নিয়ে সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করে, এতক্ষণ কি নিয়ে গল্প করছিলে তোমরা? প্রেরণার জবাবে ইলহান শান্ত স্বরেই বলে, ইউসার মেয়েদের নিয়ে কথা বলছিলাম। মেহেদির কথা শুনেই প্রেরণার মন খুশিতে নেচে ওঠে। উচ্ছ্বাসে কেঁপে ওঠে প্রেরণা, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মেহেন্দির অনুষ্ঠান তো কালকে, তাই না? প্রভা আপার বিয়েতে মেহেন্দি হয়নি, ইউসার মেহেন্দি বড় করে করতে হবে। কিন্তু মেহেদি তো হবে না। প্রেরণার খুশিতে জল ঢেলে দেওয়ার জন্য মেহেরিনের এই একটা কথাই যথেষ্ট ছিল। মেহেরিনের দিকে তাকিয়ে প্রেরণা জিজ্ঞাসা করে, কেন হবে না? প্রেরণার কথা শুনে প্রভা স্বাভাবিকভাবেই বলে, ঈদে দেয়া মেহেদির রং যায়নি এখনো, তাহলে মেহেদি কিভাবে হবে? এ মা, তাহলে আমি নাচবো না? তোর না কোমর ব্যথা? উফ আপা, আম্মুর কোমর ব্যথা, আমার না। তুই বিয়ে করি নাই, কোমর ব্যথা না হলেও মাথা ব্যথা হয়ে যাবে। মাথা ব্যথা কেন হবে? তোর মাথা ব্যথা না, তোর বরের মাথা ব্যথা। প্রভার কথা শুনে আর জবাব দিতে ইচ্ছা করে না প্রেরণার। প্রভাও কথা বাড়ায় না। ইউষা পাশে বসে ফোন দেখছিল। এতক্ষণে একটা কথাও বলেনি সে। প্রেরণা ইউষার হাতে ধাক্কা মেরে বলে, কি রে, কি করিস? কিছু না তো। ইউষার কথা শেষ হতেই প্রেরণা ইউষার ফোনের দিকে তাকায়। ইউষা ফোনের স্ক্রিন অফ করে নেয়। প্রেরণা ইউষার দিকে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, এই ইউসা, সত্যি করে বল তো, ওই জাউত ডাক্তারের সাথে তোর প্রেম ছিল, তাই না? ইউষার রাগ হয়, ঝাড়ি দিয়ে বলে, তোর ফালতু কথা বাদ দিবি? কথাটা বলেই উঠে নিজের ঘরে চলে যায় সে। প্রেরণা সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, খেপে গেল কেন?
তোর মতো শত্রু থাকলে আর কারণ লাগে? মেহেরিনের কথা শুনে প্রেরণা মেহেরিনের হাতে চিমটি কাটে। ইলহান বসে বসে সব দেখছিল। হুট করে ভাঙা গলায় গেয়ে উঠল, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। ইলহানের গান শুনে প্রেরণা বুঝে যায় তাকেই বলা হয়েছে। তাই সোফায় থাকা একটা কুশন ইলহানের দিকে ছুঁড়ে মেরে বলল, তুমি পাগল, তোমার 14 গোষ্ঠীও পাগল। কথা শেষ হতে দেরি, কিন্তু প্রভার ধমক দিতে দেরি হয় না। বোনের ধমক খেয়ে নিজের মায়ের কাছে ছুটে যায় বিচার দেওয়ার জন্য, কিন্তু শেষমেশ ফলাফল শূন্য। প্রেরণার কথা শুনে নিজের ঘরে চলে আসে ইউষা। জানালার পাশে গিয়ে বসে পড়ে। হালকা বাতাস এসে তার মুখের উপর পড়ছে। বসে থাকতে থাকতে তার কিছুদিন আগের ঘটনা মনে পড়ে যায়। ইউষার মেডিকেলে ক্লাস শুরুর পর 1 মাস ভালোই চলছিল। একদিন এক বান্ধবীর সাথে ক্যাফেটেরিয়ায় বসেছিল ইউষা। তখন তার বান্ধবী তাকে বলল, কে যেন তাকে দিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইউষা ছেলেটির দিকে তাকায়। গায়ে অ্যাপ্রন রয়েছে, তার মানে মেডিকেলের কোনো ছাত্র বলেই ধারণা করে সে। ইউষা আর কথা বাড়ায়নি এ বিষয় নিয়ে, কিন্তু পরপর কয়েকদিন ছেলেটা তার দিকে তাকিয়েছিল। তাই তার বান্ধবী নিজ আগ্রহে তার নাম ধাম জেনে নেয়। তারপর ইউষাকে জানায়, ছেলেটির নাম ছিল জাহিদ আসিফ, পেশায় কার্ডিওলজিস্ট। বছর 4 আগে দিনাজপুর মেডিকেল থেকে পাশ করে গেছে। এরপর ইন্টার্নশিপ করে দিনাজপুর মেডিকেলে চাকরি নেয়। 2 বছর ধরে চাকরি করেছে। কলেজের স্যারদের কাছে বেশ সুনাম আছে। ইউষার কথাগুলো শুনে বান্ধবীকে কিচ্ছু বলেনি। এরপর কিছুদিন জাহিদের দেখা মেলেনি, কিন্তু একদিন ইউষার বান্ধবীদের নিয়ে ফুচকা খাচ্ছিল। তখন তাকে একটি ছেলে ডাক দেয়। ছেলেটি ইউষার ব্যাচের ছাত্র। সে ইউষাকে বলে ডাক্তার জাহিদ ইউষাকে তার চেম্বারে ডেকে পাঠিয়েছে। ইউষা যেতে চায় না, কিন্তু তার বান্ধবীরা তাকে জোর করে পাঠিয়ে দেয়। দিনটি ছিল সোমবার, তাই হাসপাতালে রোগীর সংখ্যা কম। নিজ চেম্বারে বসেছিল জাহিদ। ইউষা ধীর পায়ে এগিয়ে যায় রুমটির দিকে। দরজায় নক করতেই ভেতরে যাওয়ার নির্দেশ পায়। ইউষা ভেতরে প্রবেশ করতেই জাহিদ বসতে বলে। ইউষা বসলে জাহিদ তার বই থেকে চোখ সরিয়ে ইউষার দিকে তাকায়। জিজ্ঞাসা করে কিছু খাবে কিনা। ইউষা না জানায়। জাহিদ ইউষাকে জিজ্ঞাসা করে, ডাক্তার আসিফকে চিনেন? দিনাজপুর মেডিকেলে পড়ে, কিন্তু ডক্টর আসিফকে চিনবে না এমন হতেই পারে না। উনি একজন অধ্যাপক। ইউষা বহুবার তার ক্লাস করেছে, তাই হ্যাঁ জানিয়ে মাথা নাড়ায় সে। জাহিদ কোনো দ্বিধাবোধ ছাড়াই বলে, আমি ডাক্তার আসিফের ছেলে। আব্বু আপনার ছবি দেখিয়েছিল। উনি চাইছেন আপনার সাথে আমার বিয়েতে। আকস্মিক বিয়ের প্রস্তাবে থতমত খেয়ে যায় ইউষা। কোনো জবাব দিতে পারে না। জাহিদ জবাবের অপেক্ষা না করে ইউষার হাতে একটা কাগজ দেয়। ইউষা কাগজটি পড়ে। সেখানে জাহিদের সম্পর্কে অনেক কিছুই লেখা ছিল। কাগজটা পড়ে রাগ হয় ইউষার। তেজি স্বরে বলে ওঠে, প্রেসক্রিপশনের মতো বায়োডাটা হাতে ধরিয়ে না দিয়ে সাহস থাকলে আমার বাবাকে বলে দেখুন, তবুও নিজের বাবার নাম দিয়ে ভণ্ডামি করবেন না। ইউষা কথাটা বলে চেয়ার থেকে উঠে যায়। দরজার দিকে পা বাড়াতেই জাহিদ ভ্রু কুঁচকে বলে, আপনার পরিবার মানলে রাজি হয়ে যাবেন? রাজি করিয়ে তো দেখান। পিছু ফিরে কথাটা বলেই কেবিন থেকে বেরিয়ে যায় ইউষা। এই একদিন সামনাসামনি কথা হয়েছিল দুজনের। এরপর আর জাহিদের দেখা পায়নি ইউষা। ভেবেছিল তার সাথে ফাজলামো করার জন্য এমন করছে, কিন্তু ঈদের দিন যখন বাড়িতে আসিফ স্যারকে দেখতে পেল, সেদিন নিজের চিন্তা ভুল প্রমাণিত হয়ে গেল। আর মাত্র 3 দিন পর ইউষা ডাক্তারের বউ হয়ে যাবে। ভাবতেই তার কেমন যেন লাগছে। আজ রাতে ইউষার গায়ে হলুদ। যেহেতু জাহিদের বাড়িতে সদস্য সংখ্যা নেই বললেই চলে, তাই দুজনের গায়ে হলুদ একসাথেই হবে। 8টার দিকে ছেলের বাড়ি থেকে 15 জন আসে, সব পুরুষ মানুষ। ছাদ থেকে সব গাছ সরিয়ে নেওয়া হয়েছে। ছাদে স্টেজ করা হয়েছে। স্টেজে রাখা সোফায় ইউষা আর জাহিদ বসে আছে। আর স্টেজ বাদে পুরো ছাদে কিছু গোল টেবিল আর সাথে চেয়ার রাখা হয়েছে। একের পর এক সকলেই ইউষার সাথে ছবি তুলছে। প্রেরণা একটা চেয়ারে বসেছিল। পরনে সাদা আর ল্যাভেন্ডার রঙের শাড়ি। বাড়ির সব মেয়েদের শাড়ির রং সেম। প্রেরণা বসে থাকা অবস্থায় নিজের খোলা চুলগুলোকে খোপা করে নিল।
তখন একটা ছেলে এসে প্রেরণার পাশে চেয়ারে বসলো। প্রেরণাকে ইঙ্গিত করেই বলল, কি বেআইন, দোকানে থাকার বয়সে একলা কি করেছেন? প্রেরণা নিজের চুল থেকে হাত সরিয়ে ছেলেটার দিকে তাকায়, গম্ভীর স্বরেই বলে, মানুষের সঙ্গ আর ভালো লাগে না, তাই একলা থাকি। কিন্তু আপনি কে? শেষ কথাটা বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে প্রেরণা। ছেলেটি হেসে জবাব দেয়, আমি জাইদের বেস্ট ফ্রেন্ড। আপনার বোনও আমায় চিনে। ছেলেটার কথা শুনে মাথা দুলায় প্রেরণা, জবাবে কিছু বলে না। প্রেরণাকে চুপ থাকতে দেখে ছেলেটি জিজ্ঞাসা করে, আপনার নাম কি বেআইন? প্রেরণা। নিজের নাম বলে আশেপাশে কাউকে খুঁজতে লাগলো। ছেলেটি ফের বলতে লাগলো, আমার জিজ্ঞেস করলেন না যে? প্রেরণা আশেপাশে তাকানো বাদ দিয়ে ছেলেটির দিকে তাকায়, শান্ত স্বরেই বলে, আপনার নাম জেনে আমার কাজ কি? জেনে রাখা ভালো বেআইন, যদি কখনো কাজে লেগে যায়। নিজের ভ্রু নাচিয়ে কথাটি বলল ছেলেটা। তখন পেছন থেকে ইরফান প্রেরণাকে বলল। এখানে কি করছিস? প্রেরণা পিছু ফিরে ইরফানকে দেখেই বলল, মাথা ব্যথা করছে, তাই বসে আছি। ইরফান পাশে থাকা ছেলেটিকে এক পলক দেখে বলল, নিচে যা, ফুফু ডাকছে। আপনি প্রেরণার ভাই নিশ্চয়ই? ছেলেটির মুখে এই কথা শুনে ভ্রুকুচকে তাকায় ইরফান। প্রেরণা দুষ্টু হেসে চেয়ার থেকে উঠে বলে, জি ভাইয়া, এক্ষুনি যাচ্ছি। ইরফান প্রেরণার দিকে চোখ শুরু করে তাকায়, কিন্তু প্রেরণা পাত্তা না দিয়ে চলে আসে। নিজের মাকে জিজ্ঞাসা করে, আম্মু, আমায় ডেকেছো? আমি কখন ডাকলাম? মায়ের কথা শুনে বুঝে যায় ইরফান মিথ্যা বলেছে, তাই মুখ দিয়ে অস্ফুট স্বরেই বলে ওঠে, শালা মিথ্যাবাদী। প্রেরণার মুখের গালি শুনে প্রভা জিজ্ঞাসা করে, কে মিথ্যাবাদী? তোর দেবর। কথাটা বলে ওপরে চলে যায় প্রেরণা। রাত 12টা পর্যন্ত গায়ে হলুদের অনুষ্ঠান চলতে থাকে। প্রেরণা মাথা ব্যথা, তাই গিয়ে শুয়ে পড়েছে। সবার ঘুমাতে ঘুমাতে সেদিন 2টো বেজে গিয়েছিল। পরদিন বেশ সুস্থভাবেই বিয়ের কাজ সম্পন্ন হয়। যেহেতু জাইদের মা মারা গেছে, তাই তাদের বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই। এজন্য প্রভা আর প্রভার নানি বিদায়ের পর ইউসার সাথে যায়। প্রেরণাকে যেতে চাইলেও যেতে দেওয়া হয়নি, তাই সে রাগ করে ছাদে চলে গিয়েছে। ঢাকা থেকে দিনাজপুর যেতে হবে, তাই সময়টাও বেশি লাগবে। এজন্য সন্ধ্যার আগে রওনা দেয় তারা। বাড়ি পৌঁছাতে বেশ সময় লেগে যায়। জাইদের বন্ধুরা আগে সে বাসর সাজিয়ে রেখেছিল। ইউসা জাইদের ঘরে বসেছিল। 11টার দিকে জাইদ ঘরে আসে। প্রচণ্ড গরম পড়েছে, তাই ইউসা মাথায় থাকা দোপাট্টা খুলে নিয়েছিল। জাইদ ঘরে প্রবেশ করে সোফায় বসে। ইউসা গিয়ে তার সামনে দাঁড়ালো। জাইদ ইউসার দিকে তাকিয়ে হেসে বলে, পরিবার মেনে নিল। জাইদের কথায় ইউসা মাথা দুলায়। জাইদ আগের তুলনায় আর একটু বেশি হেসে বলল, বিয়েটাও হয়ে গেল। ইউসা এবারও কিছু না বলে মাথা দুলিয়ে হ্যাঁ জানায়। জাইদ বেশ ভঙ্গিমার সাথেই বলে, এখন বউয়ের ভালোবাসা পাওয়া বাকি। কথাটা শোনা মাত্রই লজ্জা পায় ইউসা। ছুটে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। ইউসার দৌড় দেখে জাইদ হো হো করে হেসে দেয়। বিকেলে ছাদে আসার পর আর নিচে যায়নি প্রেরণা। কালকে ছাদের জিনিসপত্র নিয়ে যাওয়া হবে, তাই আজকেও ছাদে আসেনি। খাওয়ার জন্য ডাকে পড়েনি, তাই একটার পর একটা গান শুনে ফোনের চার্জ শেষ করেছে। ফোনের চার্জ শেষ হলে নিজেও খালি গলায় গান শুরু করে। আকাশের দিকে তাকিয়ে গান গাইছিল প্রেরণা। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। গানের কলিটা গাওয়া শেষ হলেই ইরফান পেছন থেকে বলে ওঠে, এইসব প্যাম্পেরিতে বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। ইরফানের গলা শুনে প্রেরণা পিছু ফিরে তাকায়। ইরফানের হাতে থাকা 2টি কফির মগ থেকে একটি সো মেরে সে ছিনিয়ে নিয়ে বলে, পড়তে ভালো লাগে না? ইরফান প্রেরণার পাশে এসে দাঁড়ায়। কফির মগে এক চুমুক দিয়ে বলে, তাহলে ভিক্ষা করা শুরু কর। প্রেরণার হাতে থাকা মগটা ছাদের
পুরো দেওয়ালটার ওপর রেখে বলে। আপনি সাথে গেলে রাজি আছি। ইরফান হাতে থাকা কফির মগটার আরেকটা চুমুক দিয়ে বলে, আমি কেন যাব? আমায় ভালোবাসেন তাই। প্রতিবারের মতো এবারও সহজ স্বীকারোক্তি প্রেরণা ইরফানকে হেসে বলে। তোকে কে বললো ভালোবাসিস? ইরফানের হাসি দেখে প্রেরণার রাগ হয়, গম্ভীর স্বরেই বলে, আমি জানি আপনি ভালোবাসেন, শুধু স্বীকার করছেন না। প্রেরণার কথা শুনে ইরফান তার থেকে চোখ সরিয়ে নেয়। ছাদ থেকে একবার বাইরের দিকটা দেখতে দেখতে বলে, আমি ভালোবাসি না। আমি তো বাসি। প্রেরণার কথায় কি ছিল জানা নেই, কিন্তু এক মুহূর্তের জন্য হলেও ইরফানের নিজের বলা কথার জন্য অনুশোচনা হয়। তাই ইরফান কিছু বলতে পারেনি। ইরফানকে চুপ থাকতে দেখে প্রেরণা বলে, চলুন না বিয়ে করে নেই। পারবো না। কেন পারবেন না বুঝি? আমি বেকার, বিয়ে করে বউকে খাওয়াবো কি? ভালোবাসা গিললে তো আর পেট বলবে না। ইরফানেরও কথার প্রেরণার রাগ হয় না, তবুও ভীষণ ক্ষোভ নিয়েই বলে, আমি বেশি খাই না, আপনার খাবারে একটু অংশ ভাগ দিলেই চলবে, নাকি তা দিতেও আপত্তি আছে? প্রেরণার কথা শুনে ইরফানের হাসি পায়। ইরফানের ঠোঁটের কোণে হাসিটা প্রেরণার মন বিষিয়ে দেয়। খানিকক্ষণের জন্য মনে হয় সে ভালোবেসে বড্ড বড় ভুল করে ফেলেছে, তবুও এই মনকে কি ধরে রাখা যায়? খানিক বাদে আবারও ডেকে ওঠে, ইরফান ভাই। বলে। ইরফান ডাক শুনে প্রেরণার দিকে তাকায়। প্রেরণা ভাঙা গলায় বলে, আমার মাথায় একটু হাত রাখবেন? নিজের গায়ে কলঙ্ক লাগাতে চাইছিস? কথাটা বলে ইরফান প্রেরণার থেকে নজর সরিয়ে নেয়। প্রেরণা ইরফানের মুখের একপাশে তাকিয়ে বলে, থাকুক না আমার গায়ে কলঙ্ক হয়ে, কথা দিচ্ছি কোনোদিন তুলে ফেলার চেষ্টাও করব না। এত আবেগ ভালো না, পেল না, ঘরে যা। ইরফানের কথায় খারাপ কিছু ছিল না, তবুও প্রেরণার চোখের কোণে জল জমা হয়। কান্না জড়িত কণ্ঠে বলে, আপনি একদিন খুব করে আমায় চাইবেন ইরফান ভাই, কিন্তু আমি সেদিন আর থাকবো না। কথাটি বলে ছুটে নিচে চলে যায় প্রেরণা। মেহেরিনের ঘরে গিয়ে কাঁদতে থাকে। ইরফান কিছুই বুঝতে পারল না। হুট করে তার মন বলে উঠল সে কি ভুল করে ফেললো। এত কষ্ট দেওয়া বোধ হয় ঠিক হয়নি। ইরফানের এত শক্ত চিন্তার মাঝেই পেছন থেকে একটা কথা ভেসে এলো। দুজনের মধ্যে কি চলছে? পুরুষালী কণ্ঠটা শুনে ঘাবড়ে যায় ইরফান। কথার কি উত্তর দেবে ভেবে পায় না। সেদিন রাতে প্রেরণা আর শেখ বাড়িতে থাকেনি। নিজের আব্বুকে গিয়ে বলেছে তার বাড়ির জন্য মন কেমন করছে, তাই সে থাকবে না। প্রেরণার মা অনেক বকাঝকা করলেও মুরসালিন সাহেব মেয়ের কথায় সায় দিয়েছে, তাই সে রাতে আর শেখ বাড়িতে থাকা হয় না। সবাই থাকতে জোর করলেও প্রেরণার জেদের কাছে হেরে গেছে। পরদিন জায়েদের বাড়ি থেকে তারা আসে। আজ কোনো বন্ধুরা আসেনি, শুধু জায়েদ আর তার বাবা। সাথে ছিল ইউসা, প্রভা আর প্রভার নানি। শেখ বাড়িতে আসার আগে জায়েদের ফোনে তার বন্ধু মুহিব কল দিয়েছিল। সে জায়েদকে জানায় সে প্রেরণাকে বিয়ে করতে চায়। জায়েদ এই কথা শুনে তার বাবাকে ফোন ধরিয়ে দিয়েছিল। ডক্টর আসিফ মুহিবের সাথে কথা বলে। মুহিব কিছুদিন পর আমেরিকা চলে যাবে। সে চায় প্রেরণাকে বিয়ে করে নিজের সাথে নিয়ে যেতে। মুহিবের পরিবারের এতে কোনো দ্বিমত নেই। ডক্টর আসিফ সব শুনে জানায় সে প্রেরণার জন্য কথা বললেন প্রেরণার বাবার সাথে। শেখ বাড়িতে আসতে দুপুর হয় তাদের। দুপুরের খাবারের পর বসার ঘরে সকলে বসেছিল। শেখ বাড়িতে মানুষ বেশি, তাই বসার ঘরটাও বেশ বড়। সবাইকে একসাথে দেখে আসিফ সাহেব ইলহানের বাবাকে উদ্দেশ্য করে বললেন, আপনার ছোট মেয়েটাকে কি বিয়ে দিবেন বেহাই সাহেব? আসিফ সাহেবের কথা শুনে সবাই সবার দিকে তাকাতাকি করে। ইলহান একবার ইরফানের দিকে তাকায়। ইরফানের নজর নিজের পায়ের দিকে সীমাবদ্ধ। কোনো দিকে না তাকিয়ে আসিফ সাহেবের কথা শুনেন মনোযোগ দিয়ে। আসিফ সাহেব বলেন, আমাদের জাহিদের একজন বন্ধু আছে মুহিব, গায়ে হলুদের দিন নাকি প্রেরণার সাথে কথা হয়েছিল। তো ছেলেটা চাচ্ছে প্রেরণা মামনিকে, মানে ওই যাকে বলে আর কি, বিয়ে করতে। হ্যাঁ, বেশ ভালো ছেলে, ইউসামা চেনে, পেশায় একজন কার্ডিওলজিস্ট, জাহিদের খুব কাছের বন্ধু। আসলে পড়ার জন্য আমেরিকা যাবে, তাই চাচ্ছিল বিয়ে করে বউ নিয়ে যেতে।
আসিফ সাহেবের কথা শুনে ইলহান গা ছাড়া ভাব নিয়ে বলে ওঠে। আজকালকার পোলাপার নিজেরা নিজেদের বিয়ে ঠিক করে নেয়। ইলহানের কথা শুনে ইউসা বলে, তুমিও তো নিজের জন্যই নিজেই প্রভাবকে পছন্দ করেছিলে। ইউসার কথা শুনে সবাই মিটিমিটি হাসে। ইলহান ইউসাকে চোখ রাঙায়। ইলহানের বাবা আসিফ সাহেবকে বলে, আমি মুরাসিনের সাথে কথা বলে দেখি, তারপর আপনাকে জানাবো। হ্যাঁ, আসিফ সাহেব দ্বিমত করে না। মেয়ের বিয়ের জন্য তো সবাই সময় চাইবে, এই জন্য আর কোনো জোর খাটায়নি তিনি। বিকেলের দিকে ইউসারা চলে যায়। তাদের যাওয়ার পরপরই শেখ বাড়ির সকলে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে যাত্রা দেয়। সন্ধ্যা 7টার দিকে সবাই চৌধুরী বাড়িতে পৌঁছায়। মুরসালিন সাহেব সবাইকে হঠাৎ দেখে আশ্চর্য হন। প্রেরণাদের ড্রয়িং রুমটা ছোট তাই বড়। সবাই সোফায় বসেন আর বাকিরা দাঁড়িয়েছিল। মামার বাড়ি গাড়ি দেখে নিজের ঘর থেকে ছুটে আসে প্রেরণা। সিঁড়ির পাশে মেহেরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি রে, হুট করে এলি যে, কিছু হয়েছে? প্রেরণার কথা শুনে মেহেরিন তার দিকে তাকিয়ে বলে, বিয়ে ঠিক হয়েছে। বিয়ের কথা শুনে চমকায় প্রেরণা। মনের ভেতর কৌতূহল নিয়ে বলে, কালকেই তো বিয়ে হলো, আজ আবার কার বিয়ে? মেহেরিন প্রেরণার দিকে তাকিয়ে প্রেরণার চুল এলোমেলো করে দিয়ে বলে, তোর প্রেরণা মেহেরিনের হাত মাথা থেকে সরিয়ে নেয়। বসার ঘরে ইরফানকে দেখে খুশি হয় সে। মনে 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 করে তার মামা ইরফানের জন্য প্রেরণার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তাই সে হেসে মেহেরিনকে জিজ্ঞাসা করে, সবাই আমার জন্য এসেছে? মেহেরিন মাথা দুলিয়ে হ্যাঁ বলে। প্রেরণার মনে বিয়ের ফুল ফুটতে লাগলো যেন। খানিক বাদেই ইলহান প্রেরণার পাশে এসে বলে, প্রেরণা ইলহানের কথার মানে বোঝে না। ইরফান তো ডাক্তার না। হাসি মুখে জিজ্ঞাসা করে, ডাক্তারের বউ মানে? দেখছিস মেহেরিন, এমন ভাব ধরছে যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমি কি করলাম ইলহান ভাই? ডাক্তার মবিন না, মহিব। যেই হোক, তোর চাঁদ মুখ দেখে তার এক নজর প্রেম হয়ে গেছে। মানে কি বলতে চাইছো, স্পষ্ট করে বলো। প্রেরণা রেগে যাওয়ার কণ্ঠ শুনে ইলহান বলে, প্রেম করা নিচে আর ঝালি খাই আমরা। মেহেরিন ইলহানের হাতে চিমটি কেটেই বলে, কিসের প্রেম ভাইয়া? চুপ থাকো তুমি। ইলহান নিজের হাত ডলতে থাকে। মেহেরিন প্রেরণা কানের কাছে গিয়ে বলে, জায়েদ ভাইয়ার বন্ধু মহিব ভাইয়া তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এই মহিবটাকে? মুহিব এর নামের আগে কোনোদিন শোনেনি প্রেরণা, তাই চিনতেও পারেনি। মেহেরিন প্রেরণাকে দোটানায় দেখে বলে, আরে যেই ছেলেটার সাথে বসেছিলে না হলুদের দিন, সে। মেহেরিনের কথার মানে বোধগম্য হতেই যেন প্রেরণার মাথায় আকাশ ভেঙে পড়ে। প্রেরণা ইলহানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, তোমরা সবাই এই জন্য এসেছো? ইলহান মাথা দুলিয়ে হ্যাঁ। জানায় প্রেরণা, তাও নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। ইলহানের হাতে ধাক্কা দিয়ে আবারও জিজ্ঞাসা করে, সবাই বিয়ের জন্য এসেছো? বারবার এক কথা শুনে রাগ হয় ইলহান উচ্চস্বরে বলে ওঠে, বললাম তো হ্যাঁ। কথাটা শুনে প্রেরণা নিজের ঘরে ছুটে যায়। মেহেরিন ইলহানকে জিজ্ঞাসা করে, এর কি হলো? ইলহান স্বাভাবিকভাবেই বলল, গঙ্গা জল তো পাইনি, তো উৎস জল নাইতে গেল। ইলহানের কথার মানে মেহেরিন বুঝতে না পেরে চোখ ছোট করে জিজ্ঞাসা করে, কি করতে? ইলহান আবার চটে যায়, চিল্লিয়ে বলে, গোসল করতে। বলদ, বাংলা বুঝিস না? চৌধুরী বাড়িতে গিয়ে কথা বলার পর বেশি দেরি করেনি কেউ। 10টার দিকে সকলে বাড়ি চলে আসে। রাত 12টায় ইরফান ঘুমিয়েছিল। তখন তার ফোন বেজে ওঠে। ঘুমে ভরা চোখটা যান্ত্রিক বক্সের ওপর রাখতেই দেখে প্রেরণার নামটা জ্বলজ্বল করছে। ইরফান ফোনটা রিসিভ করে ঘুম মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এত রাতে কল দিলি কেন? আজ ইরফানের কণ্ঠে প্রেম খুঁজতে যায় না প্রেরণা। অন্য সময় হলে নির্দ্বিধায় বলে ফেলতো, এমনভাবে কথা বলবেন না ইরফান ভাই, আপনার কথা আমার বুকে লাগে। কিন্তু আজ এমন কিছু বলে না প্রেরণা। কণ্ঠে আক্রোশ নিয়ে বলে, আপনি আমার বিয়ে পাকা করতে এসেছিলেন? প্রেরণার কথাগুলো জড়িয়ে যাচ্ছে। ইরফান বেশ বুঝতে পারে মেয়েটি কেঁদেছে, কিন্তু তার করার কিছুই নেই, তাই বলে, হ্যাঁ। এতক্ষণ কান্নার বেগ কম থাকলেও ইরফানের কথা শুনে প্রেরণার ঠোঁট ভেঙে কেঁদে দেয়।
কান্নার শব্দেরা ইরফানের কানে এসে লাগে, কিন্তু তার কাছে বলার কিচ্ছু নেই। আমি বিয়ে করব না ইরফান ভাই। ইরফান কণ্ঠটা কেঁপে উঠল, কান্নাগুলো দলা পেকে গলায় আটকে আছে। প্রেরণার কথা শুনে ইরফান নিজেকে স্বাভাবিক রেখে বলা শুরু করলো, বিয়ে এখনো করবি না? আমি আপনাকে বিয়ে করব। প্রতিবারের মতো এবারও প্রেরণার সহজ স্বীকারোক্তি, কিন্তু এবারের কথাটা বেশ আলাদা। ইরফান কোনো কথা খুঁজে পায় না, কি বলবে। প্রেরণা নিজের কান্না থামিয়েই বলে, চলুন না দুজনে পালিয়ে যাই।